বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু খান নলেজ পয়েন্ট। খান নলেজ পয়েন্টের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। ইনশাল্লাহ ইন্টারমিডিয়েট থেকে মাস্টার্স পর্যন্ত সমাজবিজ্ঞান সম্পর্কিত যে কোনো ধরনের প্রশ্ন সমাধান দেওয়ার জন্য খান নলেজ পয়েন্ট আছে তোমাদের পাশে। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি, মোহাম্মদ আমান খান, প্রভাষক সমাজবিজ্ঞান, দেউকলস বিএলএস কলেজ, বিশ্বনাথ, সিলেট। শিক্ষার্থীরা, আজকে আমরা ইনশাল্লাহ 19তম ক্লাসটি আলোচনা করব। আজকেও প্রচুরক নিয়ে কথা বলবো। তবে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা বুঝার বিষয়। আজকে আমরা এই সূত্রটা নিয়ে আলোচনা করব। দেখো, এই সূত্রটা কখন ব্যবহার করা যাবে, একমাত্র এই জায়গাটায় আমাদের প্রচুরক বুঝতে খুব সমস্যা হয়ে যায়। তো আমি আশা করব আজকে একটা প্রচুরকের খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এতদিন তো আমরা বুঝতে পারছি যে প্রচুরক কিভাবে করতে হয়, এখন আগে বুঝতে হবে এটাকে কিভাবে প্রচুরক বানাইতে হবে, এটাকে বুঝতে হবে। আজ খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এই সূত্রটার ব্যাখ্যাটা আজকে আমি কেন দিব, যে আমরা এই ডেল্টা ওয়ান এবং ডেল্টা টু কোন অঙ্কগুলো, কারণ অনেক গণসংখ্যা আছে যদি শুরুতে বসে বড় গণসংখ্যাটা, কিংবা শেষে বসে, কিংবা বড় গণসংখ্যা দুইটা বসে, তখন কিন্তু আমরা এই সূত্রটা দিয়ে প্রচুরক নির্ণয় করতে পারি না, তখন কিন্তু আমাদের এই সূত্রটা লাগে। এটা বোঝার জন্য আজকে আমি তোমাদের সাথে আমরা এই ক্লাসটা আলোচনা করব। আশা করি একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে। হ্যাঁ, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রচুরকের। এই জায়গাটা অনেকেই বারবার ভুল করে এই জায়গাটা। তো আমি আশা করব তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে ক্লাসটা। শিক্ষার্থীরা, আমরা 18তম ক্লাসে এই ম্যাথটা নিয়ে আলোচনা করেছিলাম। এটাও বহির্ভুক্ত পদ্ধতি। এগুলো বহির্ভুক্ত পদ্ধতি, দেখো এগুলো বহির্ভুক্ত পদ্ধতি, তবে এগুলো অন্তর্ভুক্ত থাকতে পারে, সমস্যা নেই। আমরা অন্তর্ভুক্ত হয়তো 20তম ক্লাস আলোচনা করব। তো আজকে ক্লাসে এটা একটা বোঝার বিষয়টা হচ্ছে যে, দেখো আমরা বলছিলাম যে সর্বোচ্চ যে গণসংখ্যাটা, এটা যদি মধ্যে থাকে, হ্যাঁ, মানে শুরু এবং শেষে না থাকে, তাহলে আমরা প্রচুরকের যে বড় সূত্রটা আছে, যে এলই প্লাস এল ওয়ান প্লাস ডেল্টা ওয়ান বাই ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু গুণ সি, এটা দিয়ে আমরা করতে পারি। কিন্তু যখন সর্বোচ্চ গণসংখ্যাটা শেষের দিকে থাকে, তখন আমরা ডেল্টা টু বের করতে পারি না। আবার সর্বোচ্চ গণসংখ্যাটা যখন শুরুতে থাকে, তখন আমরা ডেল্টা ওয়ান বের করতে পারি না। আবার সর্বোচ্চ গণসংখ্যা যখন দুইবার থাকে, দেখো সর্বোচ্চ যখন দুইটা থাকে, তখন আমরা এই কোনটাকে যে প্রচুরক শ্রেণী ধরবো, এটা নিয়ে আমরা বিপদে পড়ে যাই। এটাকে ধরবো না এটাকে ধরবো, কারণ আমরা জানি যে প্রচুরক নির্ণয় করতে গেলে আগে প্রচুরক শ্রেণী বের করতে হয়, তারপর প্রচুরক। এখন কোনটাকে প্রচুরক শ্রেণী ধরবো, এটা তো 50 থেকে 55-এর ভিতরে 18টা মান আছে, আবার 40 থেকে 45-এর ভিতরে 18টা মান আছে, তাহলে আমি কোনটাকে প্রচুরক শ্রেণী ধরবো? তাহলে আমি শ্রেণী ধরতে পারবো না, এই কারণে আমি প্রচুরকের যে সূত্রটা বা বড় সূত্রটা, এটা দিয়ে প্রচুরক নির্ণয় করতে পারবো না। আবার এখানে ডেল্টা ওয়ান বের করতে পারবো না, কারণ ডেল্টা ওয়ান তো হচ্ছে যে পূর্বের গণসংখ্যার সাথে সর্বোচ্চ গণসংখ্যার পার্থক্য। তো সর্বোচ্চ গণসংখ্যার আগে তো পূর্বে কোনো গণসংখ্যা নাই, আগে কোনো গণসংখ্যা নাই, তাইলে আমি কিভাবে এটা সূত্র বের করব? আবার এটা দেখো যে এটা সর্বোচ্চ গণসংখ্যাটা পরে। তো এখন হচ্ছে কি, ডেল্টা টু তো হচ্ছে যে সর্বোচ্চ গণসংখ্যা এবং তার পরবর্তী গণসংখ্যার পার্থক্য। তো পরবর্তীতে কোনো গণসংখ্যাই নাই, তাইলে আমি কেমনে করব? তো এই কারণে আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকে ব্যাখ্যা সহ আলোচনা করব। ইনশাআল্লাহ, চলো শুরু করা যাক। কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। শিক্ষার্থীরা দেখো, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আজকে এখানে 4টা টেবিল আনছি। হ্যাঁ, বোঝার সুবিধার জন্য আমি চাই যে একটা ক্লাস করে যদি না বুঝো, এই ক্লাসের কোনো মানে নেই। তবে ধৈর্য সহকারে ক্লাসগুলো দেখতে হবে। আচ্ছা, এখন আগে আমি একটা, এই যে আমরা এই গণিতটা আমরা আগে করেছি, আমাদের 18তম ক্লাসে এটা করেছি। দেখো এখানে সর্বোচ্চ গণসংখ্যাটা যদি আমরা লক্ষ্য করি, যে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 18। এই যে সর্বোচ্চ গণসংখ্যাটা 18, হ্যাঁ, এটা হচ্ছে 18। আচ্ছা, এটা হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যার শ্রেণী। আচ্ছা, এখন এই যে আমাদের যে এই যে ডেল্টা ওয়ানটা আছে, এই ডেল্টা ওয়ানটা হচ্ছে যে সর্বোচ্চ গণসংখ্যা শ্রেণীর, যে সর্বোচ্চ শ্রেণীর গণসংখ্যা এবং তার পূর্ববর্তী শ্রেণী, এই যে শ্রেণীটা এটার পার্থক্য। তাহলে এটার আগে একটা শ্রেণী থাকতে হবে। এই যে সর্বোচ্চ গণসংখ্যাটার
আগে একটা শ্রেণী থাকতে হবে, তাইলে তো আমি ডেল্টা 1 বের করতে পারবো। কারণ যদি সর্বোচ্চ গণসংখ্যার আগে কোনো শ্রেণী না থাকে ডেল্টা 1 বের করতে পারবো? পারবো না। আবার ডেল্টা 2 হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা এবং এর পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, পরবর্তী শ্রেণী হচ্ছে এটা, এটার সাথে পার্থক্য। তাইলে এই গণসংখ্যাটার আগে এবং পরে, মানে যে স্যার এটা কি করে মধ্যে থাকতে হবে এরকম না, এটা যেখানেই থাকুক, মূল কথা হচ্ছে এটার আগে এবং এটার পরে মান থাকতে হবে। আগে পরে যদি মান না থাকে, আগে কোনো মান না থাকলে তাহলে ডেল্টা 1 বের করতে পারবো না। আর যদি পরে কোনো মান না থাকে তাহলে আমি এই যে ডেল্টা 2 বের করতে পারবো না। এই যে পরে যদি আর কোনো শ্রেণী না থাকতো তাহলে ডেল্টা 2 বের করতে পারতাম না। তাহলে যেহেতু এই সর্বোচ্চ মানের আগে এবং পরে, এই যে সর্বোচ্চ মানটা দেখো, সর্বোচ্চ মানের আগে একটা শ্রেণী আছে এবং পরে আছে, এই কারণে আমি আগে থাকলে ডেল্টা 1, পরে থাকলে ডেল্টা 2 বের করা যায়। আচ্ছা, তাহলে এই কারণে আমরা অঙ্কটা করতে পারছি এই সূত্রের সাহায্যে, অঙ্কটা তখন এই সূত্রের সাহায্যে অঙ্কটা আমি করতে পারছি। এখন প্রশ্ন দেখো, এটার দিকে তাকাও। সে যে সর্বোচ্চ গণসংখ্যা 18, সর্বোচ্চ গণসংখ্যা 18, এখন আমি ডেল্টা 1 টা বের করতে পারবো। ডেল্টা 1 হচ্ছে সর্বোচ্চ শ্রেণী। এই যে ডেল্টা 1 এর ব্যাখ্যা দেখো, যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং এর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। প্রচুরক শ্রেণীতে হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে প্রচুরক শ্রেণী, যেহেতু 18 সবচেয়ে বড়। এর পূর্ববর্তী শ্রেণী এটা, এটার গণসংখ্যা কত? 17। তাহলে এটার আর এই 18 এবং 17, এই পূর্বের গণসংখ্যা এবং এটার পার্থক্যটা আমি বের করতে পারছি। এটার পার্থক্যটা হচ্ছে কি ডেল্টা 1, আমি বের করতে পারছি ডেল্টা 1। এখন ডেল্টা 2 হচ্ছে যে প্রচুরক শ্রেণী, প্রচুরক কিন্তু এটাই, প্রচুরক শ্রেণী এবং এর পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। আচ্ছা, এই শ্রেণীর পরে কোন শ্রেণী আছে? কোন শ্রেণী নাই, নাই কিন্তু। তাহলে আমি পার্থক্য, ডেল্টা 2 এর পার্থক্য কেমনে বের করব? তাহলে তো ডেল্টা 2 বের হচ্ছে না। তাহলে কি আমি এই সূত্র ব্যবহার করতে পারবো? পারবো না। আবার এখানে লক্ষ্য করি, এখানে দেখো সর্বোচ্চ গণসংখ্যাটা এখানে সবচেয়ে বড় কোনটা? 18। তাহলে ডেল্টা 1 কি বলছে? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা। প্রচুরক শ্রেণী তো এটা, যেহেতু এটা গণসংখ্যা যেটা বড়, এটি তো প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং তার পূর্ববর্তী শ্রেণী। আচ্ছা, এই শ্রেণীটার আগে কোন শ্রেণী আছে? কোন শ্রেণী নাই। তাহলে কিন্তু আমি ডেল্টা 1 বের করতে পারছি না। আচ্ছা, ডেল্টা 2 বের করতে পারছি। যেহেতু বলছে সর্বোচ্চ গণসংখ্যা, সর্বোচ্চ শ্রেণীর গণসংখ্যা এবং এর পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, তাহলে পরে তো শ্রেণী আছে। তাহলে পরে শ্রেণী থাকার কারণে আমি কিন্তু ডেল্টা 2 বের করতে পারছি। এখানে ডেল্টা 1 বের করতে পারছি না। তাহলে এই জায়গাটার মধ্যে আমি যদি লক্ষ্য করি যে এই যে তোমার এই জায়গাটার মধ্যে আমরা ডেল্টা 1 টা, ডেল্টা 1 বের করতে পারছি না। আর এখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে যদি লক্ষ্য করো তোমরা, যে ডেল্টা 2 বের করতে পারছি না। এই জায়গার মধ্যে ডেল্টা 2 বের করতে পারছি না। আর এখানের মধ্যে যে জটিলতাটা, এই অঙ্কের মধ্যে দেখো সর্বোচ্চ গণসংখ্যা আছে কিন্তু 2টা। তাহলে আমি এটাকে ধরবো, এই শ্রেণীকে ধরবো সর্বোচ্চ গণসংখ্যা শ্রেণী, না এটাকে ধরবো সর্বোচ্চ গণসংখ্যা শ্রেণী? তাহলে তো এখানে জটিল, যে এখানেও 18, এখানেও 18। তাহলে আমি এটাকে ধরবো না এটাকে ধরবো? তো আমি কোনটাকে ধরতে পারছি না। তাহলে কি হবে? এই সূত্র দিয়ে করা যাবে না। তাহলে এই অঙ্কটা কোনোটাই এই সূত্র দিয়ে করা যাচ্ছে না। তখন আমাকে এই সূত্র দিয়ে অঙ্কটা করতে হবে। এবং এই সূত্রটা কি? এই সূত্রের ব্যাখ্যা যদি আমরা করে দেখো, 3me, me মানে কি? মধ্যমা। 2x বার, x বার মানে কি? গড়। তাহলে আমাকে মধ্যমা বের করতে হবে এবং গড় বের করতে হবে। মধ্যমা এবং গড় বের করে মধ্যমার সাথে 3 গুণ, মধ্যে মাইনাস, এবং গড়ের সাথে 2 গুণ দেওয়ার পরে এই মান থেকে এই মানটা বিয়োগ দিলে যে মানটা বের হবে, এটাই বের হবে মধ্যমা। এটা বের হবে আমাদের প্রচুরক, সরি, এটা বের হবে আমাদের প্রচুরক। তাইলে আমাকে এখন কি করতে হবে? দেখো, যদি আমি লক্ষ্য করি, তাহলে আমাকে এখন এই যে মধ্যমা বের করতে হবে এবং গড় বের করতে হবে। তাইলে দেখো, এই যে এই ছোট একটা অঙ্ক, হ্যাঁ, ছোট একটা অঙ্ক, এটা কিন্তু বুঝার বিষয়। দুইটা গণসংখ্যা বড় থাকলেও সমস্যা, বড় গণসংখ্যাটা লাস্টে থাকলেও সমস্যা, বড় গণসংখ্যাটা প্রথমে থাকলেও সমস্যা। আর এরকম হলে কোনো সমস্যা নাই। এরকম হইলে আমরা এই সূত্র প্রয়োগ করব। আর এই তিনটার ক্ষেত্রেই কিন্তু আমরা এই সূত্রটা আমাদের লাগবে, এই সূত্রটা। চলো এখন একটা অঙ্ক করার মাধ্যমে আমরা আজকে ইনশাল্লাহ সলভ করি। শিক্ষার্থীরা লক্ষ্য করো যে নিম্ন উপাত্ত থেকে প্রচুরক নির্ণয় করো। তো এখানে দেখো, এখানে যে ঝামেলাটা হচ্ছে, দেখো আমরা তো প্রচুরক তৈরি করতে দুইটা ধাপ অনুসরণ করতে হয়। প্রথম হচ্ছে প্রচুরক শ্রেণী বের করতে হয়, তারপরে এখান থেকে প্রচুরক বের করতে হয়। এখন যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখবো যে প্রচুরক শ্রেণী হয়ে গেছে 2টা। এখানে দেখো এই যে একটা, এই যে 2টা। কারণ কেন? দেখো এখানে 18 সবচেয়ে বড়, কিন্তু 18 আছে 2 বার। তাহলে আমি কোনটাকে ধরবো বলো তো? কোনটাকে ধরবো আমি এখন প্রচুরক শ্রেণী? সুযোগ নাই। তখন আমরা কি লিখবো? যে সমাধান। পর্যবেক্ষণ থেকে দেখা যায় যে এখানে সর্বোচ্চ গণসংখ্যা 18, ধারণকৃত শ্রেণী 2টি। সর্বোচ্চ গণসংখ্যা 18, ধারণকৃত শ্রেণী 2টা কিন্তু।
এক্ষেত্রে গড় ও মধ্যমা বের করে প্রচুরক নির্ণয় করতে হবে। তাহলে এখানে সরাসরি প্রচুরকের বড় সূত্রটা ব্যবহার করা যাবে না, গড় মধ্যমা বের করে প্রচুরক নির্ণয় করতে হবে। এখন আমরা একটা সারণী তৈরি করব, সারণী বলো গড় ও মধ্যমা নির্ণয় সারণী। অনেকেই করে পরীক্ষার হলে গড়ের জন্য একবার সারণী লিখে, একবার মধ্যমার জন্য সারণী লিখে। তাহলে বারবার সারণী লিখলে তোমার অনেক সময় চলে যাবে। তুমি একই সারণীতে গড় মধ্যমা সব লিখে ফেলতে পারো। গড় মধ্যমা প্রচুরক সব যা যা লাগে এক সারণীতে করা যায়। এটার জন্য বারবার সারণী তৈরি করতে গেলে অনেক সময় চলে যাবে। তবে লক্ষ্য করতে হবে গড়ের জন্য কি কি লাগবে, মধ্যমার জন্য কি কি লাগবে। তো গড়ের সূত্রটা দেখো, আমরা জানি গড় নির্ণয়, আমরা জানি x বার ইকুয়াল টু সামেশন fx বাই n। আচ্ছা, এটা লাগবে f, লাগবে f তো গণসংখ্যা আসেই, এই যে আছে গণসংখ্যা, আমি এই যে গণসংখ্যাগুলো লিখলাম। তারপর লাগবে x, x তো নাই কারণ এটা তো শ্রেণী ব্যবধান, x নাই। তবে আমরা শ্রেণী ব্যবধান মানে থাকলে কিভাবে আমাদের x বের করতে হয়, শ্রেণী মধ্যবিন্দু কিভাবে বের করতে হয় আমরা তো জানি। এই যে আমরা শ্রেণী মধ্যবিন্দু বের করছি, কিভাবে বের করতে হয়, যে এই শ্রেণীর ছোট মানটা এবং বড় মানটাকে যোগ করে 2 দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ করলে দেখো 35 এবং 40 যদি আমি যোগ করি তাহলে হয় 75, 75 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি হয় 37.5, 40 এবং 45 কে যোগ করলে হয় কত 85, 85 রে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 42.5, 45 এবং 50 রে যদি আমি যোগ দিই তাহলে হয় 95, 95 রে 2 দ্বারা ভাগ দিলে হয় 47.5। এই যে যোগ দিয়ে ভাগ দিয়ে যে মানটা, এই মানটা হচ্ছে কি আমাদের শ্রেণী মধ্যবিন্দু। এখানে কেউ ইচ্ছা করলে শ্রেণী মধ্যবিন্দু কথাটা লিখতে পারো, হ্যাঁ, শ্রেণী মধ্যবিন্দু। আর শ্রেণী মধ্যবিন্দু আমরা এক্স দ্বারা প্রকাশ করি। এটাকে আরেকটু বুঝতে চাইলে তোমরা আমার শুরুতে আমার যে ক্লাসগুলো আছে এরকম 1, 2 নাম্বার বা 3 নাম্বার ক্লাসগুলো আছে ওইখানে যেও, এখানে বিস্তারিত আছে, এখন তো এগুলো বোঝানোর সময় নেই। তারপরে আমাদের লাগবে কি এফ এক্স, তাহলে আমরা এক্স, এই যে এক্স এবং এফ রে গুণ দিলে কিন্তু এফ এক্স হয়ে যায়। গড়ের যা যা লাগবে এই যে দেখো, তাহলে এই যে এক্স এবং এফ রে, এই দেখো 37.5 এবং 12 রে যদি গুণ দিই তাহলে 450 হয়। এই যে 400 এখানে কি আছে 42.5 এবং 18 রে গুণ দিলে হয় আমাদের 756, 47.5 এবং 10 রে গুণ দিলে হয় 475, 52.5 এবং 18 রে গুণ দিলে হয় 945, 57.5 এবং 11 রে গুণ দিলে হয় 632.5। এবং এগুলারে তো আবার যোগ করতে হবে, কারণ সূত্র কি বলে সামেশন এফ এক্স এর মানগুলারে যোগ করা। তো এফ এক্স এর মানগুলা যোগ করলে কি সামেশন এফ এক্স এগুলোকে যোগ দিলে হয় 3258.5। আচ্ছা, আর এই গণসংখ্যাগুলারে যোগ দিলে আমরা এন দ্বারা প্রকাশ করি 69। এখন আমরা লিখলাম যে আমরা জানি গড় নির্ণয়ের সূত্র হচ্ছে এই সূত্রটা। অবশ্যই সূত্রের ব্যাখ্যা দেওয়া লাগবে। এগুলো আমরা আগের শুরুতে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি। এগুলো বারবার বলে ক্লাসটা বড় করতে চাচ্ছি না। তো সামেশন এফ(x) কি, সামেশন এফ(x) এর মান, এই যে মানটা বসাইলাম আমি, সামেশন এফ(x) এর মান, এবং n এর মান কত 69 বসাইলাম। এই যে 69 দ্বারা 3258.5 কে যদি আমি ভাগ দিই তাহলে 47.224 আসে। আমরা দশমিকের পরে 2 গুণ নেই, এখানে 47.22 প্রায় নির্ণয় গাণিতিক গড় 47.22 প্রায়। তাহলে আমরা গড়টা বের করলাম, এখন আমরা প্রচুরক বের করব। গড় এবং প্রচুরক বের করার পরে কিন্তু আমাদের মধ্যমার কাজ। চলো আমরা এখন প্রচুরক বের করি। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো যে আমরা এখন মধ্যমা বের করব। দেখো একটা অঙ্ক, এই যে 18টা, হ্যাঁ, সর্বোচ্চ অংশ 18, এটা যদি শুরুতে থাকে তাহলে ঝামেলা, ডেল্টা 1 বের করা যায় না। এই 18 এই বড় মানটা যদি লাস্টেও থাকতো তাইলে ডেল্টা 2 বের করে দেওয়া ঝামেলা। আবার বড় মানটা দুইবার হওয়াতেও ঝামেলা। কারণ আমাদেরকে গড় এবং মধ্যমা বের করে প্রচুর নির্ণয় করতে হয়। আচ্ছা, এত কথা না বলে আমরা মধ্যমা বের করে ফেলি। তো মধ্যমা বের করতে গেলে আমাদের সিএফ লাগে, হুম, তারপর মধ্যমা বের করতে প্রাপ্ত এইটা লাগে, এগুলো তো আমরা জানি। আমরা যারা তোমরা বুঝতেছো না তোমরা অবশ্যই আমার মধ্যমার ক্লাসগুলো দেখে আসবে, তাহলে মধ্যমা কিভাবে নির্ণয় করতে হয় তোমরা বুঝে যাবে বিষয়টা। আচ্ছা দেখো, মধ্যমার নির্ণয় আমরা জানি মধ্যমা বের করতে গেলে দুইটা ধাপ অনুসরণ করতে হয়। প্রথম মধ্যমা শ্রেণী বের করতে হয়, তারপর মধ্যমা বের করতে হয়। মধ্যমা শ্রেণীটা আমরা কিভাবে বের করব, যে মধ্যমার মানের অবস্থান নির্ণয় সূত্র হচ্ছে m = n/2। n হচ্ছে 69, 69 2 দ্বারা ভাগ করলে 34.5 বের হয়। তাহলে আমরা বলতে পারি যে পর্যবেক্ষণ থেকে দেখা যায় যে 34.5তম উপাত্তটি ক্রমজিত গণসংখ্যার 40 এর মধ্যে রয়েছে। আচ্ছা, মূল কথা হচ্ছে কি একটু বুঝো, যে মূল কথা হচ্ছে যে 34.5 নাম্বার মানটা হচ্ছে মধ্যমা। তাহলে আমরা যদি গণসংখ্যা লক্ষ্য করি, এখানে আছে 12টা মান, 12টা, এখানে আছে 18টা মান, 12 এবং 18 যোগ করলে 30টা মান। তো 30টা মানের ভিতরে তো 34.5 নাম্বার মানটা নাই। তাহলে কি এই দুই ঘরের ভিতরে কিন্তু 34.5 নাম্বার মানটা নাই। আচ্ছা, আমি যদি এই ঘরটা যোগ করি এর সাথে, এই ঘরে তো আছে 10টা মান, এই ঘরে আছে 12টা, এই ঘরে আছে 18টা মান, এই ঘরে আছে 10টা মান, তাহলে 40টা মান হয়ে যায়। তাহলে এই দুই ঘরে 30টা মানের ভিতরে 34 নাম্বার মানটা বা 34.5 নাম্বার মানটা নাই। পরের ঘরে যেহেতু 10টা মান আছে, তাহলে পরের ঘরে দেখো 40 হয় যোগ করলে, তাহলে অবশ্যই এই ঘরের মধ্যে 34.5 নাম্বার মানটা আছে। এটা একটু বুঝার বিষয় কিন্তু।
এখানে আছে 12টা মান। আমাদের মধ্যমা যে বেরোবে 34.5 নাম্বার উপাত্তটা, 34.5 নাম্বার মানটা এখানে আছে 69টা মান। 34.5 নাম্বার মানটা হচ্ছে মধ্যমা। তাহলে প্রথম করে আছে 12টা মান, হবে না। পরের ঘরে আছে 18টা মান, 12 18 যোগ করলে 30টা মান হয়। তো প্রথম দুই ঘরে 30টা মান, এখানে 34.5 নাম্বার মানটা নাই। এরপরে গোটা যোগ করি, 12 18 40, 10 যোগ করলে 40। তাহলে অবশ্যই এই 40টা মানের ভিতরে 34.5 নাম্বার মানটা আছে। তাহলে 34.5 নাম্বার মানটা কোন ঘরে আছে? এই ঘরের ভিতরে আছে 34.5 নাম্বার মানটা। কারণ এই ঘরে তো শুরু হয়েছে 31 32 33 34 35 36 37 38 39 40। তাহলে এই ঘরের মধ্যে 31 থেকে 40 পর্যন্ত মান আছে। তাহলে 34.5 নাম্বার মানটা আছে। এই কারণে এখানে বলছি যে যে পর্যবেক্ষণ থেকে দেখা যায় যে 34.5তম উপাত্তটি ক্রমজিত গণসংখ্যার 40-এর মধ্যে রয়েছে। এই যে 40-এর ঘরে রয়েছে, মানে মূল কথা হচ্ছে এই যে 40, এই যে 40, আমাদের এই 40-এর ঘরের মধ্যে এই মানটা আছে। দেখো এই যে 40, এই 40-এর ঘরের ভিতরে এই 40-এর যে ঘরটা, এই 40-এর ঘরটার ভিতরে এই মানটা আছে। এই যে আমরা লক্ষ্য করি, তাহলে দেখো এই যে 40-এর বরাবর যে শ্রেণীটা আছে, এই যে এইটা, এই যে এটা, এই 45 থেকে 50, এটা হচ্ছে মধ্যমা শ্রেণী। তাহলে দেখো 40 এর তথ্য মানে মধ্যমা শ্রেণী। তো 40 কারে নির্ধারণ করছে? 40 এই যে 45 থেকে 50, এই 45 থেকে 50 এর ভিতরে মধ্যমা পাইছি। তাহলে আমরা মধ্যমা শ্রেণীটা পাইছি। এখন মধ্যমাটা বের করব। কারণ মধ্যমা শ্রেণী বের করতে হয়, তারপর মধ্যমা বের করতে হয়। এখন আমরা এই সূত্রে চলে যাব। এখন লিখবো যে আমরা জানি মধ্যমা নির্ণয় সূত্র m equal to delta 1 plus n/2 minus fc গুণ fm। fc যে কথা, cf একই কথা। কেউ যদি এখানের মধ্যে কেউ যদি এখানে এই যে তোমার ইও লেখে, তোমার cf আগে লেখে, তাইলেও চলবে। fc আর cf একই কথা, হ্যাঁ। তো দেখো এখন যেটা আমাদের হয়েছে, এখন আমরা গুনছি, এটা তো আমাদের সূত্র। আমরা যারা মধ্যমাটা বুঝতেছো না, তোমরা অবশ্যই মধ্যমার আমার যে গণিতগুলো আছে, মধ্যমার যে ক্লাসগুলো আছে, এগুলো দেখে আসবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে খান নলেজ পয়েন্টের সাথেই থাকো পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য। আচ্ছা, এখন দেখো আমরা হচ্ছে কি L1 মানে কি? L1 হচ্ছে কি, দেখো L1 মানে হচ্ছে কি মধ্যমা শ্রেণী নিম্ন সীমা। তো মধ্যমা শ্রেণী তো এটা পাইছি। এটা নিম্ন সীমাটা কোনটা? 45। এই যে 45টা, এই যে 45, এই 45টা হচ্ছে কি নিম্ন সীমা। মানে এই যে 45টা, এই যে 45টা হচ্ছে নিম্ন সীমা। তাহলে আমরা হচ্ছে কি L1 হচ্ছে 45। আচ্ছা, সি হচ্ছে কি শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি। তো দেখো 35 থেকে 40 এর মধ্যে ব্যবধান কত? 5। এই কারণে আমরা এখানে শ্রেণী ব্যবধান 5। আচ্ছা, তারপর দেখো আমার যেটা আছে কি, এফসি হচ্ছে মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা। মধ্যমা শ্রেণীর এই যে ক্রমজিত গণসংখ্যাটা কোনটা? মধ্যমা, এটা না 40। বলছে মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী, মধ্যমা শ্রেণী তো এটা, এটার পূর্ববর্তী শ্রেণী কিন্তু এটা 40 থেকে 45। এটার ক্রমজিত গণসংখ্যা, গণসংখ্যা না কিন্তু ক্রমজিত গণসংখ্যা। মানে কি এই মানটার উপরের মানটা, সহজ কথা হচ্ছে এই যে আমাদের এই মানটার, এই যে 40 আছে না, এই 40 এর উপরের মানটা, এই যে এই মানটা হচ্ছে কি আমাদের হচ্ছে সিএফ। মানে এই সূত্রের সিএফ হচ্ছে আমাদের এই মানটা, হ্যাঁ। আর দেখ এফএম কি হচ্ছে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা। এই যে মধ্যমা শ্রেণী কোনটা? এটা না, এই 45 থেকে 50, এটার গণসংখ্যাটা কোনটা? 10। তাহলে আমাদের এই যে 10, এই 10 হচ্ছে এফএম। এই 10 হচ্ছে, আমি এই অন্য অঙ্কে দেখবে আমি লিখে রাখছি এখানে এফএম 10, আর এটা হচ্ছে সিএফ। সহজ কথায় আমরা যদি আরেকটু চিন্তা করি, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের এফএম, আর এই যে 30টা, এই 30 এর এই যে 30টা, এটা হচ্ছে আমাদের সিএফ, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সিএফ। এই যে 30, এই 30টা, এটা বুঝতে হবে। মানে যেটাকে এই যে 40টা আছে না, মূল কথা হলো কাজটা হচ্ছে 40 কে নিয়া। এই যে আমরা ধরছি যে 40 এর মধ্যে পড়ে, 40 এর উপরের যে ক্রমযোজিত গণসংখ্যাটা, এটা হচ্ছে সিএফ এর জায়গায় বসবে, এবং 40 এর বরাবর যে গণসংখ্যাটা আছে, 40 এর বরাবর যে গণসংখ্যাটা আছে, এটা হবে এফএম হবে। তোমরা মধ্যমার ক্লাসে গিয়ে এই জিনিসটা বুঝতে পারবে। তাহলে আমরা দেখো এখন এই দেখো আমরা মান বসাবো। n/2 সমান সমান কত পাইছি আমরা? দেখো n/2 34। এই যে n/2 সমান সমান আমরা পাইছি এখানে 34, আমরা 34 বসাই দিলাম। cf কত? cf হচ্ছে 30, এই যে 30 বসাই দিলাম। fm কত? 10, এই যে 10 বসাই দিলাম। আর c এর মান কত হচ্ছে 5, কারণ শ্রেণী ব্যবধান হচ্ছে 5, আমরা 5 বসাই দিলাম। এখন দেখো 34 থেকে 30 চলে গেলে থেকে 4.5, আর নিচেও 10। 4.5 এর সাথে যদি আমি 5 এর গুণ দেই, তাহলে 22.5 বের হয়, 22.5। এখন 22.5 কে যদি আমি 10 দ্বারা ভাগ দেই, তাহলে আসে 2.2
2.25 আসে। 2.25 এর সাথে যদি আমি 45 কে যোগ দেই তাহলে আসে আমাদের 47.25। তাহলে আমাদের মধ্যমা বের হয়ে গেল 47.25। অবশ্যই যারা মধ্যমা বুঝতে সমস্যা হচ্ছে তোমরা আমার মধ্যমার ক্লাসটা দেখে আসবে। তাহলে আমাদের মধ্যমা বের হলো 47.25 এবং আমরা গড় পাইলাম। এখন আমরা গড়ও পাইলাম, মধ্যমও পাইলাম। এখন আমরা প্রচুরক বের করব। কারণ যেহেতু আমাদের সরাসরি প্রচুরকের সূত্র দিয়ে পারছি না, গড় মধ্যমা বের করতে হইছে, আমরা এখন প্রচুরক বের করব। আমাদের অবশ্যই গড় এবং মধ্যমার মানটা মনে রাখতে হবে। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এই যে মধ্যমা এবং গড়কে এখানে নিয়ে আসছি। এই যে আমাদের এই যে মধ্যমাটা, দেখো এটা হচ্ছে মধ্যমা, এই যে মধ্যমা, আর এটা হচ্ছে গড়। আমি নিয়ে আসছি তোমাদের বোঝার সুবিধার জন্য। আর এটা হচ্ছে আমাদের সূত্রটা। তো আমাদের সূত্রটা কি হচ্ছে? mu equal 3me minus 2x bar। তো এখানে mu তো প্রচুরক, 3me মানে কি 3 গুণ মধ্যমা, আর 2x bar মানে কি এখানে 2 গুণ গড়। তো আমাদের মধ্যমা বের হয়েছে কত? 47.25। তাহলে আমি 3 এর সাথে 47.25 গুণ দিব, মাইনাস, তারপরে আমাদের গড় বেড়েছে কত? 47.22। আমি 2 এর সাথে 47.22 গুণ দিব, তারপর 3 গুণ 47.25 যদি আমরা গুণ দিই তাহলে 141.75 বের হয়, এবং 2 এর সাথে যদি 47.22 টা আমরা গুণ দিই তাহলে 94.44 বের হয়। এখন এটা থেকে যদি আমরা এটা বিয়োগ দিই তাহলে হয় আমাদের 47.31 প্রায়। তাহলে নির্ণয় প্রচুরক 47.31 প্রায়। দেখো আমাদের একটা ছোট্ট একটা অঙ্কের জন্য জাস্ট একটা গণসংখ্যা ডাবল হয়ে যাওয়ার কারণে, বড়টা ডাবল হওয়ার কারণে, কিংবা বড়টা শুরুতে এবং শেষে হওয়ার কারণে আমাদেরকে গড় এবং মধ্যমা বের করে প্রচুরক করতে হয়েছে। তাহলে এবং এই একটা ছোট্ট একটা সূত্রের জন্য কত যুদ্ধ করতে হয়েছে আমাদেরকে, এটা কিন্তু বোঝার বিষয় আমাদের। এবং তোমরা আরেকটা জিনিস মাথায় রাখবে যে আমাদের অনেক সময় 10 মার্কের একটা প্রশ্নের মধ্যেই একটা প্রশ্নের মধ্যে বলে দেয় গড় মধ্যমা ও প্রচুরক বের করো। তখন কিন্তু ওই যে গড় মধ্যমা বের করলেই এই সূত্রের সাহায্যে প্রচুরক বের করে ফেলা যায়। ওই প্রচুরকের জন্য আবার বড় সূত্রটা কোনো দরকার নাই। যদি মানে বড়টা দিয়েও বের করা যায় তারপরও দরকার নাই। কারণ গড় আর মধ্যমা থাকলে আমি এই ছোট সূত্র দিয়ে বের করতে পারি। আমি কেন আবার প্রচুরকের জন্য আবার বড় বড় ইয়ে লিখবো? মাথাটা আবারও ঢুকায় রাখো। এরকম অঙ্ক আসলে তো আমাদেরকে এই সূত্রটা লাগবেই। আবার অনেক সময় আমাদের প্রশ্নে যে কোনো একটা প্রশ্ন দিয়ে বলে দিবে যে এই প্রশ্ন থেকে গড় মধ্যমা প্রচুরক বের করো। এখন দেখা যাবে তুমি প্রচুরকের যে বড় সূত্রটা আছে ওইটা দিয়েও তুমি বের করতে পারবে। কিন্তু যেহেতু গড় এবং মধ্যমা বের করা থাকলে আমাদেরকে আর বড় সূত্রটা ব্যবহার করার দরকার লাগে না, এই সূত্রটা দিয়ে বের করা যায়। তাইলে আমি কেন গাধার মতো বড় সূত্রটা ব্যবহার করব? অনেক শিক্ষার্থীকে দেখি খাতার মধ্যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতার মধ্যে গড়ও লিখছে, মধ্যমও লিখছে, আবার প্রচুরকের জন্য বড় সূত্রটা ব্যবহার করছে। আরে বাবা, গড় মধ্যমা থাকলে তো বড় সূত্রের কোনো দরকার নাই, আমার এই ছোট সূত্র দিয়েই হয়ে যায়। তাহলে আমি কেন ব্যাককলের মতো ওই কাজ করব? শিক্ষার্থীরা, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী ক্লাস পাওয়ার জন্য, আর বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দিবে। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্টস করবে। আমি কমেন্টস করলে যে জায়গাটা ঘাটতি আছে এটাকে চেষ্টা করবো সলভ করে দিতে, এবং তোমাদের জন্য প্রয়োজনে একটা নতুন নতুন ভিডিও তৈরি করতে আমি উৎসাহ পাবো আমরা, এটাই। তো ভালো থাকবে, হ্যাঁ। আর কোনো জায়গায় সমস্যা হলে আমাকে কমেন্টস করে জানাবে। তো শিক্ষার্থীরা, ইনশাল্লাহ 19তম ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আবারও ইনশাল্লাহ দেখা হবে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন 20তম ক্লাসে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কোনো জায়গায় কোনো সমস্যা হলে আমাকে কমেন্টস করবে, আমাকে নক করবে। আমার ফেসবুক আইডি দেওয়া আছে, পেজ আইডি দেওয়া আছে। তো আমার সাথে নক করবে, যোগাযোগ করবে, আমি চেষ্টা করব ওই সমস্যাটা সলভ করে দেওয়ার জন্য। এবং আমাদের অনলাইন তো ব্যাচও আছে, যদি এখানে যুক্ত হতে চাও এটা তোমাদের অ্যাজ উইশ। আমি কাউকে এই ব্যাপারে কোনো ধরনের চাপাচাপি করি না, এটা যার যার ইচ্ছে। এবং যে ভিডিওগুলো দিচ্ছি ভিডিওগুলো দেখলে তোমাদের দরকারই লাগবে না কোনো ব্যাচের, হ্যাঁ। তো তোমাদের একটা রিকোয়েস্ট থাকবে, এটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিবে। তুমি যদি মনে করে যে না তুমি কিছুটা উপকার পেয়েছো, তাহলে আরেকজনকে একটু উপকার পেতে একটু সহযোগিতা করবে, এবং সাবস্ক্রাইব করে খান নলেজ পয়েন্টের সাথেই থাকবে। ইনশাল্লাহ দেখা হবে 20তম ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।